না, প্রথম কথা হচ্ছে ছবি বানানোর ইচ্ছে আমার ছোটোবেলা থেকেই ছিল, কিন্তু এবার যখন আমি প্রথমবার সেটে গিয়ে দাঁড়ালাম তখন অ্যাকচুয়ালি গিয়ে দেখলাম ইটস এ ভেরি বিগ প্রসেস। তারপরে সেই ডিরেক্টরের সাথে পরিচয় হলো এবং সেই ডিরেক্টর আমাকে বললো তুই অ্যাসিস্ট করবি, তো আবার থাকা শুরু হলো। এই করতে করতে আমি একটা সময় গিয়ে রবিজির সাথে আলাপ হয়, মানে রবি কিনাগি শ্রীকান্দা অদ্ভুতভাবে একদিন আমাকে বললো এই ছবিটা তুই করবি, অ্যান্ড দ্যাটস হাউ আই গট এ ফিল্ম। কিন্তু একটা প্রবলেম আমার যেটা মনে হয়েছে যে একটা সেগমেন্ট অফ পিপল তারা কাজ পেল না আর ইন্ডাস্ট্রিতে। মানে একটা সেট অফ রাইটার্স, একটা সেট অফ ডিরেক্টর্স, স্ট্যাগনেন্সিটা এমন স্ট্যাগনেন্সি, মানে আমি বলছি যে তখন কিরকম হচ্ছে যে ধরো, মানে আমি কারোর নাম নিয়ে বলতে পারবো না, কিন্তু যে ধরো তোর কাছে শিবুর মতো কোনো গল্প আছে, মানে আই হ্যাভ ফেস দ্যাট। কিন্তু এইবার কি হলো, এই রিমেক্সের এবার একটা যখন ট্রেন্ড চলে, সেই ট্রেন্ডের তো শেষ ফেজগুলোতে তো তার একটা মানে রেস থাকবে, সেই রেসটা কিন্তু এখনো আছে। সেই রেসটা এখনো যায়নি বলতে না, একদমই নয়। মানে আমার সব বন্ধু বান্ধবরা সেটেলড বাইরে, মানে আমার স্ট্রাগলটারও তো একটা মিনিং থাকতে হবে, মানে আই ক্যান স্ট্রাগল। মানে আমার বন্ধু বান্ধবরা যে লাইফ স্ট্যান্ডার্ড লিড করে বা যেভাবে থাকে তার তো আমি 2%ও নয়, 2%ও আমি ক্রিয়েট করতে পারি না, কিন্তু স্ট্রাগলটার তো একটা মিনিং থাকতে হবে। অ্যান্ড ওয়ান ফাইন ডে যেদিন আমি এই কথাগুলো বললাম, আই ফাউন্ড মাইসেলফ জবলেস। মিঠুনদার সামনে না, মিঠুনদা আমার মনে আছে সিগারেটটা খাচ্ছিল আর বলেছিল এই সিগারেটটা টাইম, মানে সিগারেটটা নিবলে কিন্তু আর শুনবো না। তো আমাকে তাড়াতাড়ি বলতে হচ্ছে কারণ হুক পয়েন্টে পৌঁছতে হবে। বাট হি ওয়াজ ভেরি অ্যাডামেন্ট যে আমি ছবিটা করতে চাই এবং মিঠুনদাকে নিয়ে করতে চাই। তো সেই প্রথম মিঠুনদা সাইন হয় এবং অঞ্জনদাটা হিলারিয়াস, মানে অঞ্জনদার কাস্টিংটা হিলারিয়াস, মানে কাস্টিং প্রসেসটা বলছি আমি। মানে কাদিন ফোন করে আমাকে তো তখন বললো যে আমি করতে চাই ছবিটা। সেদিন আমি প্রডিউসারকে বলেছি যে তুমি অ্যাডভান্স রেডি করো, আজকেই এগ্রিমেন্ট হবে, নাহলে কালকে চেঞ্জ হয়ে যাবে, কালকে চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন সানডে। মাঝে মাঝে সানডেটা একটুখানি আমরা মিস করি, বাট এই কয়েকদিন পরপর হয়তো আবার সানডে করব, কারণ এতগুলো কন্টেন্ট করতে হয়, তাতে সময়ের আমাদের ম্যানেজমেন্টের একটু সমস্যা হচ্ছে। বৈঠক হয়, এপিক হয়, তাছাড়া হিন্দি আমাদের বাকর বাংলা একটা চ্যানেল আছে সেটা চলছে। সো এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েট করতে করতে মাঝে মাঝে সানডেটা মিস হয়, বাট আজকে আবার একটা সানডে করছি। তার কারণ হলো সানডেতে আমি ব্যাপারটাকে খুব ওপেন রাখতে চাই। আমি সানডেতে বিভিন্ন রকমের মানুষের সঙ্গে কথা বলতে চাই, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলতে চাই। আবার কিছু মানুষ আমার সোল কানেকশন পডকাস্টেও আসবে। সানডে হলো স্পেশাল একটা সেগমেন্ট যেখানে বিষয়টা অনেক বেশি আড্ডার মতো, অনেক বেশি অন্যরকম মানুষ, যেই মানুষগুলোকে জেনারেলি খুব বেশি দেখা যায় না, খুব বেশি তাদের গল্প সম্পর্কে জানা যায় না। আজকের যেই মানুষটি আছে আপনারা অলরেডি জানেন, পথিকৃৎ বসুকে অনেকে চেনেন, অনেকে আবার নতুন করে চিনবেন, অনেকে ওর ফিল্ম মেকিং জার্নির থ্রুতেই হয়তো আবার চিনবেন। কিছু ওর জার্নিটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সেটা হলো যে একসময় রিমেক ফিল্মসের মধ্যে ছিল, একসময় রিমেক ফিল্মস নিজে বানিয়েছে, বানানোর পরে ও এই ফেজটাও দেখেছে যে এই ফেজটাতে রিমেক ফিল্ম প্রায় শেষ হয়ে গেছে, এবং তারপর একটা রিমেক ফিল্ম মেকারের অরিজিনাল ফিল্ম মেকার হওয়ার যে স্ট্রাগলটা, সেটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল আমার। সেই কারণেই আমি মনে হলো ওর সঙ্গে একটা আড্ডা মারি, কারণ বিভিন্ন ধরনের মানুষ তো বিভিন্ন রকমের ভাবে বিভিন্ন রকমের জীবন কাটায়। তা আমার মনে হলো যে ওর থেকেও জানি। আর প্লাস ওর একটা ছবি আসছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, আমার ট্রেলারটা দেখে প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে বলে আমার মনে হলো যে এই থ্রুতে যদি আরও কিছু মানুষের কাছে পৌঁছয়, সেই কারণে আজকের এপিসোড। হোপফুলি আপনাদের খুব ভালো লাগবে, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এপিসোডে আমার সঙ্গে পথিকৃৎ বাসু অন সোল কানেকশন পডকাস্ট। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে আছেন পথিকৃৎ বসু একজন পরিচালক। তো আজকে আমরা চেষ্টা করব পথিকৃৎ বসু সম্পর্কে একটু জানতে এবং একটু আলাপ করতে। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। পথিকৃৎ, কেমন আছো বলো? থ্যাংক ইউ, খুব ভালো আছে। ভালো আছো? কিরম কি চলছে বলো? এখন তো শ্রীমান শ্রীমতী রিলিজ হচ্ছে সামনে, সেই নিয়ে প্রস্তুতি চলছে।
ওই আর কি, মানে সামনে আর কিছুদিনই বাকি এবং 1 মে রিলিজ হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, তো ওইটারই প্রচুর প্রেশার, রিলিজ প্রেশার যেগুলো থাকে আর কি। আচ্ছা, এবার তোমার সম্পর্কে একটুখানি জানি, তোমার সঙ্গে খুব বেশি আমার মানে আলাপ তো এই প্রথমবারই, সেই অর্থে ভালোভাবে আলাপ করার চেষ্টা করি। এটা হলো তুমি বড় হওয়াটা তোমার কলকাতাতেই। হ্যাঁ হ্যাঁ, একদমই। আর তোমার সিনেমার সঙ্গে যোগাযোগটা ছোটবেলায় কি কোথাও ছিল? না, একদমই না, এটা মানে খুবই কাকতালীয়ভাবে হওয়া। এবং আমার ছোটোবেলায় ছবি বানানোর খুব ইচ্ছে ছিল। সেটা ছিল, হ্যাঁ। এবং আমার খুব ইন্টারেস্ট লাগতো যে কিভাবে হয় না হয়। তো আমার এক দূর সম্পর্কের কাকা, তিনি এক সময় আরপি টেকভিশনে কাজ করতো আর কি। এবার তখন উনি একটা ছবি প্রডিউস করেছিল শিবুদার, এবং মানে শিবপ্রসাদের। হ্যাঁ হ্যাঁ, এবং প্রথমবার তখন মানে ওখান থেকে বলেছিল যে একটা ছেলেকে একটু রাখতে হবে অবজারভার হিসাবে। আচ্ছা, প্রথম আমার মনে আছে যে আমি শিবুদা তখন একটা ছবি বানিয়েছিল অ্যাক্সিডেন্ট বলে। তখন আমার ফার্স্ট ইয়ার সবে কলেজে, এবং দিনের মানে আমার স্ট্যাটিস্টিক্স অনার্স কিন্তু, এবং দিনের পর দিন আমি কলেজ, হ্যাঁ, এবং দিনের পর দিন কলেজ কামাই করে আমার ওই যাত্রা শুরু হয় আর কি। এবং তারপরে খুবই কাকতালীয়ভাবে আমি 2-1 জায়গায় অ্যাসিস্ট করতে করতে আমি, অ্যাক্সিডেন্ট হলো প্রথম ছবি যেখানে তুমি অ্যাসিস্ট করো। হ্যাঁ, মানে অবজারভার হিসেবে ছিল। হ্যাঁ, তো এইটা আমি জানতে চাই যে অবজারভার হিসেবে প্রথমবার যখন দেখলে একটা সেট এবং একটা পুরো জিনিস, এটা আমাদের সবার ক্ষেত্রেই হয়, মানে তোমাকে কি সবচেয়ে বেশি ফ্যাসিনেট করলো? না, প্রথম কথা হচ্ছে ছবি বানানোর ইচ্ছে আমার ছোটোবেলা থেকেই ছিল, কিন্তু এবার যখন আমি প্রথমবার সেটে গিয়ে দাঁড়ালাম তখন অ্যাকচুয়ালি গিয়ে দেখলাম ইটস এ ভেরি বিগ প্রসেস, এবং প্রচুর, মানে এটা শুধুমাত্র এটা ক্রিয়েটিভ জায়গা নয়, মানে এখানে একটা কমার্শিয়াল জিনিসও ইনভলভড আছে। মানে সেটা কিভাবে রিকভারি হয়, সেটা ছাড়া এই ইন্ডাস্ট্রিটা চলে না আর কি। এবং তো তখন খুবই ছোট ছিলাম, এবং আমার মনে আছে মানে একদম জুটো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করতে হতো আর কি, মানে সে আর্ট ডিপার্টমেন্টের রিকুইজিশন ওই অ্যান্ড কিন্তু ওখান থেকে আমার প্রথম শেখা অ্যাকচুয়ালি, মানে আমি যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম ঢুকে থাকি সেটা শিবুদা নন্দিতাদির হাত ধরে। এবং যেহেতু তখন খুবই ছোট ছিলাম, এবং আমার মনে আছে আমি সেটের মানে একদম চেয়ারের পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম সবসময়। আর শিবুদা খুবই রাগী ছিল, আর নন্দিতাদি খুবই মানে স্নেহ করতো। হ্যাঁ, মানে যখনই আমি বকা খেতাম দৌড়ে গিয়ে নন্দিতাদির কাছে যেতাম আর কি। তো সেইভাবে আর কি প্রসেসটা শুরু হয়। তারপরে সামান্য একটা মানে সময় গ্যাপ আসে, কারণ আমার তখন অনার্স মানে ফার্স্ট ইয়ার হবে সবে। তারপরে 2-1টা জায়গায় তারপরেও খুব অ্যাক্সিডেন্টাল এটা, মানে ওই ছবিতে কেউ একজন অ্যাসিস্ট্যান্ট ছিল অনির্বাণদা বলে, মানে আমার এখন যোগাযোগ নেই অনেকদিন। অনির্বাণদা আমাকে অনেকদিন পর একদিন ফোন করে বললো যে শোন না, তুই তো ইংলিশ ড্রাফটটা করেছিলিস অ্যাক্সিডেন্টের, একটা ছবির ইংলিশ একটু লিখে দিতে হবে, মানে ইংলিশ স্ক্রিপ্ট, কারণ ওখানে একটা বলিউডের অ্যাক্টর ছিল, যে রোমানে লিখে দিতে হবে, রোমানে লিখে দিতে হবে প্লাস ইংলিশ ট্রান্সলেটেড, কারণ নাহলে তো তিনি বুঝবেন না কি আছে। হ্যাঁ, তো সেই আবার লেখা, মানে তখন আমার 1 মাসের গ্যাপ আছে, সেই লেখা শুরু হলো। এবার এইভাবে তারপরে সেই ডিরেক্টরের সাথে পরিচয় হলো, এবং সেই ডিরেক্টর আমাকে বললো তুই অ্যাসিস্ট করবি, তো আবার থাকা শুরু হলো। এই করতে করতে আমি একটা সময় গিয়ে রবিজির সাথে আলাপ হয়, মানে রবি কিনাগি। এবং রবিজি তখন আমার প্রথম ছবি রবিজির সাথে আওয়ারা, এবং আওয়ারা যখন আমি করতে যাই তখন গিয়ে দেখি যে সিনেমার ভাষাটা আরও আলাদা, মানে একটা লার্জ স্কেলের ছবি, জিৎ হিরো, মানে তখনকার দিনে, মানে এখন লোকে বললে বিশ্বাসই করবে না, তখনকার দিনে প্রায় ওই ছবিটা প্রায় 75 দিন শুটিং হয়েছিল, 75 ডেজ, মানে আজকের দিনে এটা স্বপ্নের মতো 75 ডেজ। শুধু এটা নয়, মানে 75 ডেজ হুইচ উইল গো অন টিল এ স্প্যান অফ 8 মান্থস, মানে 8-9 মাস ধরে চলছে কিন্তু জিনিসটা। মানে প্রথমে হয়তো 20 দিনে শুটিং হলো, তারপরে আবার 15 দিনে শুটিং হলো, আর এটা পুরোটা রামোজি ফিল্ম সিটিতে ম্যাক্সিমাম 90% তখনকার দিনে হতো। এবং ওই আর কি সিনেমায় থাকা শুরু, এবং রবিজির সাথে প্রচুর ছবিতে আমি অ্যাসিস্ট করেছি, মানে তারপর বিকজ দেয়ার ওয়াজ এ বন্ডিং, মানে রবিজি নিজের ছেলের মতো আমাকে দেখতো। এবং তারপরে তোমার
আওয়ারা, দিওয়ানা, বাঙালি বাবু, ইংলিশ ম্যাম, কি করে তোকে বলবো, জামাই 420, হিরোগিরি, মোটামুটি যতগুলো নাম বলে সবগুলোই হিট। মানে আমার মনেও নেই অর্ধেক নাম, মানে কিন্তু অনেকগুলো ছবি, অনেকগুলো ছবি। জামাই 420 তুমি অ্যাসিস্ট করতাম, এবং সেটা সেই অ্যাসিস্ট্যান্টটা মানে কোন মানে আস্তে আস্তে তোমার ইয়েটাও নিশ্চয়ই তোমার নিজের বোধটাও বাড়ছিল, দায়িত্বটাও বাড়ছিল। হ্যাঁ, দায়িত্ব বাড়ছিল। এবং আমার মনে আছে যে জামাই 420-এর সময় বা ওই লাস্টের দিকের ফেজে, কি করে তোকে বলবো, এই সমস্ত ফেজে রবিজি ওয়াজ সো কনফিডেন্ট অন মি কে রবিজি সব কিছু মিটিংয়ে আমাকে নিয়ে যেতে শুরু করে। আমি কিন্তু মানে আস্তে আস্তে প্রডিউসারদের সাথে বসতে শুরু করলাম, জেনারেলি অ্যাসিস্ট্যান্টরা যেটা পায় না আর কি। অ্যান্ড মানে আমি শ্রীকান্তার সাথে বসতে শুরু করলাম, এবং তখন একটা ছবি নিয়ে আলোচনা শুরু হয়। এবং মানে আমি বলছি যে মানে লোকে তো ইন্টারভিউ দেয়, লোকে বলে যে আমি ছবি করতে চাই, কিন্তু মানে শ্রীকান্দা অদ্ভুতভাবে একদিন আমাকে বললো, এই ছবিটা তুই করবি। অ্যান্ড দ্যাটস হাউ আই গট এ ফিল্ম। মানে আমি বলছি যে কলকাতার 1 নম্বর প্রডিউসার, আমি যদি মানে যেটা আমি বিশ্বাস করি মনে প্রাণে, তিনি আমার ইন্টারভিউও নেননি। অ্যান্ড দ্যাটস হাউ, যদিও শ্রীকান্দা অন্য একটা ছবি করার কথা বলেছিল, বাট তখন আমরা সাবজেক্ট নিয়ে পারমুটেশন কম্বিনেশন করতে করতে তখন হরিপদ ব্যান্ডওয়ালা স্টিক হয় ছবিটা, এবং দ্যাটস হাউ হরিপদ ব্যান্ডওয়ালা হ্যাপেন্ড। মানে আমি তখন, আমার মনে হয় 23-24 বছর বয়স, আই ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট পার্সন ইন দ্য ক্রিউ। যেখানে কাস্টিং হচ্ছে অঙ্কুশ, নুসরাত, বিশ্বজিৎ দা, সুপ্রিয় দা, মানে সবাই আমার থেকে কিন্তু বয়সে বিশাল বড় আর কি। ডিওপি নিশ্চয়ই বড় না, ডিওপি তখন আমার খুবই বন্ডিং ছিল একজনের সাথে। আমি যখন ম্যাক্সিমাম ছবি করতাম রবিজিৎ, তখন কুমুদ বর্মা বলে একজন ডিওপি ছিল, তিনি মারা গেছেন আর কি। এবং কুমুদ বর্মার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তো আমি ওকে অনেকদিন আগে কথা দিয়েছিলাম যে আমি যেদিন ডিরেক্টর হবো সেদিন তুই ডিওপি হবি। তো ঈশ্বরের অ্যাকচুয়ালি ঈশ্বর ছিল তোমার ডিওপি। তো ঈশ্বরের সঙ্গে আমারও পরিচয় আছে। ভেরি নাইস গাই। হ্যাঁ, ও কিন্তু কুমুদ বর্মার অ্যাসিস্ট্যান্ট ছিল। আচ্ছা আচ্ছা। এবং ঈশ্বর ওই প্রথম ডিওপি হয় ওই হরিপদ ব্যান্ডওয়ালায়। অ্যান্ড 23-24 বছর বয়সে একটা অত বড় ক্রুকে হ্যান্ডেল করা, এটা না শ্রীকান্দাকে আমি পুরোটা, মানে পুরো জিনিসটাই শ্রীকান্দার জন্য। কেন আমি জানি না, মানে শ্রীকান্দা কী দেখে কনফিডেন্স পেয়েছিল। মানে হয়তো মানে এটা তো হতে পারে না, মানে একটা মানুষের যেমন পজিটিভ দিকও থাকে, নেগেটিভ দিকও থাকে। মানে ডেফিনেটলি নেগেটিভও হয়তো অনেকে বলেছিল, বাট শ্রীকান্দা ওয়াজ অ্যাডামেন্ট। আমি কেন হয়েছে আমি বলতে পারবো না, এটা মানে শ্রীকান্দাই বলতে পারে, বাট শ্রীকান্দা বলেছিল না, তুই ছবিটা করবি। অ্যান্ড তখন আমার মনে হয়েছিল যে যেহেতু আমি রবিজির অ্যাসিস্ট্যান্ট ছিলাম এবং রবিজির এক ধরনের ছবি করতো, হ্যাঁ, এবং রবিজির সাকসেস প্যারামিটার দেখেছে, মানে হিউজ সাকসেস প্যারামিটার দেখেছে। এবং তখন আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে আমি যদি আজকে দাঁড়িয়ে বলি যে একটা কাছের মানুষ বানাবো, বা একটা দাবাড়ু বানাবো, বা একটা শ্রীমান ভার্সেস শ্রীমতী বানাবো, তখন আমার মনে হয়েছিল ইট ওয়াজ এ ভেরি ইম্পসিবল টাস্ক। মানে কিছুই না, মানে একটা লোক তো একটা 2.5 কোটি টাকা দিচ্ছে, তবে তো একটা হরিপদ ব্যান্ডওয়ালা হচ্ছে, কিন্তু সেই 2.5 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারটা তখন আমার কাছে ছিল না। একটা 23 বছরের ছেলে, সে একটা ছবি করতে চাইছে। তো তখন অ্যাকচুয়ালি আমি একটা মানে তখন আমিই বলেছিলাম, এরকম একটা পাঞ্জাবি ছবি আছে যেটা রিমেক মে ওয়ার্ক, মানে আমার আইডিয়া লাইনটা খুব ভালো লেগেছিল। তো ওটা দিলজিতেরই একটা ছবি ছিল, ডিসকো সিং বলে, সেই ছবিটা রিমেক হয় হরিপদ ব্যান্ডওয়ালা। এবং হরিপদ ব্যান্ডওয়ালা খুব কাকতালীয়ভাবে, কেন আমি বলতে পারবো না, মানে আমি আজও জানি না, মানে আজকেও যখন টেলিভিশনে দেয় ইট গেটস দ্য হাইয়েস্ট টিআরপি। মানে আমি যখন শিবুদার সাথে পরবর্তীকালে শিবুদা আমাকে ছবি প্রডিউস করেছে, শিবুদা কিন্তু আমাকে বলছে কী ছবি বানিয়েছে যে ও টিআরপি সবসময় হাই থাকে। আমি বলছি আমি না নিজেও যাই না, মানে এখনও মানে আমার কিছুদিন আগে শ্রীকান্তার সাথে দেখা হলো একটা ক্যাফেতে, শ্রীকান্তাকে আমি বলছিলাম এইসব, তো শ্রীকান্তা বলছে যে এখনও চ্যানেল আমাকে বলে যে ওটা সিকুয়েল, হরিপদ ব্যান্ডওয়ালা সিকুয়েল বানানোর জন্য এখনও যখনই দেয়, মানে দুপুর 2টোতে দিলেও হাই টিআরপি দেয়। হ্যাঁ, কারণ সেই সময় হরিপদ ব্যান্ডওয়ালার একটা তৈরি হয়েছিল, মানে যখন রিলিজ হয়েছিল, যে একটা সিনেমা আছে যেটা দেখতে একটু অন্যরকম, যেটার মধ্যে একটা ভাইব আছে, অন্যরকম ভাইব আছে, সেটা কিন্তু ছিল। হ্যাঁ, মানে কিন্তু মানে আউট অ্যান্ড আউট কমেডি, মানে মাইন্ডলেস কমেডি, লোকে এন্টারটেইনড হবে। তো এরপরে আমার কনস্ট্যান্ট আরও রিমেক্স আছে, যেমন তারপরে আমি একটা ছবি বানিয়েছিলাম টোটাল দাদাগিরি বলে, যেটা ন্যানির একটা ছবির রিমেক ছিল, নেনু লোকাল বলে। তারপরে আমি একটা ছবি বানিয়েছিলাম ফিদা বলে, যেটা
বরুণ তেজের একটা ছবি ছিল থলি প্রেমা বলে, তেলেগু, যেটা রাইটস অ্যাকচুয়ালি রণবীর কাপুরের কাছে আছে, মানে ওরা ওটাকে রিমেক করবে বলে রেখে দিয়েছে হিন্দিতে। তারপরে আমি একটা ছবি করেছিলাম কেতুমি নন্দিনী বলে, ওটাও একটা মালায়ালাম ছবি ওম শান্তি ওসানা বলে, ওটার রিমেক ছিল। বাট ওই আর কি, মানে একটা প্রসেস চলছিল যে না নিজের ছবি করতে হবে, মানে একটা অ্যাট এ সার্টেন পয়েন্ট অফ টাইম, মানে আমি বলছি মানে আই এম নট ডিমিনিং এনিবডি, কিন্তু মানে একটা পয়েন্টে ছিল মানে আমার না মানে আর ভালো লাগছে না, মানে দেখে বানাতে আর পারছি না। মানে এটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম এবার, এই যে রিমেক বানানো, এটা তো একটা ট্রেন্ড ছিল বাংলায়, অনেক দিন চলেছে, এবং রিমেকে কিন্তু প্রচুর হিটসও আছে, প্রচুর হিট আছে, রিমেক হয়েছে, হিট হয়েছে। এবার দেখো অনেকে, তুমি যেহেতু তার মানে ওই সময়ের একদম শেষের দিকে, আই থিঙ্ক রিমেক যখন শেষ হচ্ছে তুমি বোধহয় ওই সময়ের দিকে কাজ শুরু করেছো, অনেকেই বলে যে রিমেক বিষয়টা বাংলা সিনেমার প্রচুর ক্ষতি করেছে। এটা তোমার কি পার্সপেক্টিভ? কারণ তুমি তো নিজে অনেকগুলো কাজ করেছো যেগুলো রিমেক, বাট আমার আরেকটা বক্তব্য আছে সঙ্গে সঙ্গে কাউন্টার, এটা তোমার থেকে জানতে চাইবো যে রিমেক এতগুলো হিট দিয়েছে, কিছু স্টারসকে বানিয়েছে, প্রচুর অ্যাক্টার্সকে বানিয়েছে, এটাও যেমন একটা সাইড। যেমন কিছু মানুষের বক্তব্য আমার পডকাস্টেই অনেকেই বলেছে সেই রিমেক ছবি হওয়ার জন্য নাকি বাংলার খুব খারাপ অবস্থা। এটাতে তোমার কি পার্সপেক্টিভ? দেখো, আমিও রিমেক ছবি দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমার পার্সপেক্টিভটা যদি তুমি বলো, আমি বলবো যে রিমেক্স প্রচুর হিট দিয়েছে, মানে এবং রিমেক প্রচুর স্টারও ক্রিয়েট করেছে, এবং রিমেক ছবি যে সাকসেস প্যারামিটার দেখেছে সেটা কেউ দেখেনি, মানে আমি বলছি যে আজকের দিনে এক্সিস্টই করে না। ঠিক। কিন্তু একটা প্রবলেম আমার যেটা মনে হয়েছে, যে একটা সেগমেন্ট অফ পিপল তারা কাজ পেল না আর ইন্ডাস্ট্রিতে। মানে একটা সেট অফ রাইটার্স, একটা সেট অফ ডিরেক্টর্স যারা নিজের মতো কিছু করতে চাইছে, তখন সিস্টেমটা এমন হয়ে গেল, মানে আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ টু বি সামথিং, ইউ হ্যাভ টু ডু সামথিং আউট অফ দ্য বক্স, মানে তখনকার দিনে যারা প্যারালাল ছবি করেছে, আদারওয়াইজ ইট হ্যাজ টু বি কমার্শিয়ালি রিমেক্স, মানে তখনকার দিনে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে একটা রাইটিং টিমটা তো বিশাল একটা কন্ট্রিবিউশন থাকে। আজকের ডেটে যে কটা ছবি সাকসেস হচ্ছে, মানে বা সাউথে হচ্ছে, সেটা যে কোনো কান্তারা হোক বা লাভ টুডের মতো একটা ছোট ছবি হোক, আমি বলছি যে একটা রাইটার্সদের ওদের একটা অ্যাসোসিয়েশন হয়, সেই সেকশনটা বাংলা ছবি থেকে অবলুপ্ত হয়ে গেল। এবং আমার মনে হয়েছে যে ওই সময় যখন রিমেক একদম হাওয়ায়, মানে একদম হাইটে উঠছে, তখন আমার মনে হয়েছে, যখন আমি অ্যাসিস্ট করতাম, এবং তখন আমার মনে হয়েছে যে শিবুদা একমাত্র যে অন্যরকম একটা ছবির স্বাদ দিয়েছে মানুষকে, তাই জন্যই সেই মানে হয় না, মানে একদম গ্রিন ফ্ল্যাগ, মানে 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 যে জায়গাটাকে কেউ ট্যাপই করছে না, সবাই অন্যান্য জায়গায় ট্যাপ করছে যে এর সাথে এই কম্বিনেশন করলে এটা সাকসেস আনতে পারে, কিন্তু একটা জায়গাকে কেউ ট্যাপই করেনি, সেটা শিবুদা একটা সময় করেছে, এবং তাই জন্য হয়তো তার সাকসেস প্যারামিটার আজকে মানে এতটা হাই। এবং কিন্তু আমাকে তুমি যদি বলো, মানে হ্যাঁ, মানে রিমেক হ্যাজ ডান, হয়তো স্টার্স বানিয়েছে, বাট ইট হ্যাজ, মানে আমার দিক থেকে মানে আমার মনে হয় যে সেটা ক্ষতিও করেছে, কারণ রাইটার সেকশনটা তৈরি হয়নি, অন্যভাবে যে ছবিটাকে বলা যায়, প্রেজেন্টেবল মানে বানানো যায়, সেইগুলো আবার কিন্তু যখন রিমেক চলা বন্ধ হয়ে গেল, যখন গ্লোবালাইজেশন এলো, মানে যখন ওটিটি বলো, ইউটিউব বলো, সব জায়গায় যে অরিজিনাল ছবিগুলো লোকে দেখতে পাওয়া শুরু করলো, সেই সময় থেকে তো রিমেক বন্ধ হলো, এবং তখন কিন্তু তুমি দেখবে একটা স্ট্যাগনেন্সি। ঠিক। এবং স্ট্যাগনেন্সিটা এমন স্ট্যাগনেন্সি, মানে আমি বলছি যে তখন কিরকম হচ্ছে, যে ধরো, মানে আমি কারোর নাম নিয়ে বলতে পারবো না, কিন্তু যে ধরো তোর কাছে শিবুর মতো কোনো গল্প আছে, মানে আই হ্যাভ ফেস দ্যাট। এবার আমার বক্তব্য হচ্ছে, আমাকে যখন শিবুদা প্রডিউস করেছে, তখনও তো আমি একটা শিবুদার মতোই গল্প করতে পারতাম, কিন্তু করোনি তো। বাট দাবারও আমার মনে হয়েছিল যে, মানে এমনকি আমরা অন্য একটা গল্প লেখালেখি চলছিল, মানে শিবুদারই আইডিয়া ছিল, অন্য একটা গল্প আমাদের লেখালেখি চলছিল, দ্যাট ওয়াজ অলসো কমপ্লিটলি ডিফারেন্ট। মানে ওটা, মানে ওখানে কোনো বুড়ো বুড়ি, মানে আমি বলছি কোনো বুড়ো বুড়ি সেন্টিমেন্ট নেই, কিছু নেই, মানে শিবুদা যে ফ্যামিলি ড্রামাগুলো ক্রিয়েট করে সেইগুলো ছিল না। তারপরেও আমরা যখন
ডিসাইড করলাম যে সূর্যশেখর গাঙ্গুলির জীবন নিয়ে ছবি করব, তখনও কিন্তু ইট ইজ মানে আমি জানি না, মানে এটা অনেকেই আমাকে বলেছে যারা ছবিটা দেখেছে দাবারু, ইট ইজ এ কমপ্লিটলি নন উইন্ডোজ ফিল্ম। মানে আমি বলছি যে মানে উইন্ডোজকে যদি কোনো প্যারামিটারে আমরা বাঁধার চেষ্টা করি, হ্যাঁ তাহলে যেমন ফ্যামিলির ড্রামা, হ্যাঁ, কিন্তু আমি বলছি যে সেখানে দাবারু কিন্তু অনেকটা বেশি মানে ফাইট দিয়ে শুরু হয়, হ্যাঁ, মানে একটা চেস দিয়ে শুরু হয়, সেখানে একটা বাচ্চা স্ট্রাগল, সেখানেও হয়তো একটা মা আছে, একটা দাদুর স্যাক্রিফাইস আছে, বাবার স্যাক্রিফাইস আছে, সবই আছে। কিন্তু আমি বলছি যে কিন্তু আমি তখনও করিনি, কিন্তু আই ডিডন্ট অপ্ট ফর দ্যাট জনরা যে কিন্তু এইবার কি হলো, এই রিমেক্সের এবার মানে একটা যখন ট্রেন্ড চলে, সেই ট্রেন্ডের তো শেষ ফেজগুলোতে তো তার একটা মানে রেস থাকবে, সেই রেসটা কিন্তু এখনো আছে। সেই রেসটা এখনো যায়নি বলতে না, একদমই নয়। মানে যে ধরো আজকে বহুরূপী চলেছে, হ্যাঁ, আমি বলছি বহুরূপী চলার পর কিন্তু লোকে হাইস ছবি আবার করতে শুরু করছে, মানে লোকে কিন্তু হাইস ছবি মানে লোকে আবার ভরসা পাচ্ছে যে করা যায় এবং করা যায়, হ্যাঁ। অ্যান্ড শিবুদাই সেটিং দ্য প্যারামিটার্স এভরি টাইম। এবার শিবুর বেস্ট জিনিস হলো যে হি ইজ ডুইং নট অনলি, ওর নিজেই নিজের জায়গাটা ভেঙে আবার নতুন একটা জায়গা তৈরি করেছে। এটা একমাত্র সেটিং এর ট্রেন্ড ইজ নট ইজি, একদম না। মানে আমি বলছি যে যখন উনি হয়তো ইনিশিয়াল ছবিগুলো যখন অতটা ওয়ার্কআউট করতো না, তখন উনিও মানে আমি শুনেছিলাম, মানে শিবুদা নিজে বলতো যে আমার স্ট্যান্ডই ফেলে দেওয়া হচ্ছে, একদম মানে অ্যান্ড ওই স্ট্রাগলটা হিউজ স্ট্রাগল, মানে ওই স্ট্রাগলটা কেউ করেনি বলে হয়তো ওই সাকসেস প্যারামিটারটা কেউ পাচ্ছে না। কারেক্ট, কারণ আমি যখন ইচ্ছে দেখি আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি ভাবলাম এটা কি, মানে এটা তো বাংলা সিনেমায় এতদিন দেখছিলাম না। অ্যান্ড অবভিয়াসলি তুমি যেটা বললে যে রেসটা এখনো থেকে গেছে বলে তোমার মনে হচ্ছে, এখনো আছে। এবার যখন অরিজিনাল ছবি করতে গেলে বা করার ভাবনা শুরু করলে, কারণ একজন ফিল্ম মেকার হিসাবে এবার চলছো, তুমি তো একটা জার্নিতে আছো যে তুমি অনেকগুলো ছবি করছো, প্রত্যেকটা ছবি থেকে নতুন কিছু বুঝতে পারছো, নতুন কিছু শিখতে পারছো, এটা তো চলতেই থাকে যে কোনো ফিল্ম মেকারের। কোন পয়েন্টে তোমার মনে হলো না এবার আর রিমেক ছবি না আমি করতে পারবো না, ভালো লাগছে না? আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বললে, আমি কিন্তু কে তুমি নন্দিনীর সময়ও শ্রীকান্তাকে বলছিলাম, শ্রীকান্ত আমার একটা গল্প একটু শোনো। এবার তারপরে শ্রীকান্তা ওয়াজ অলসো নট ইন টাউন, এবং একটা সময় গেল, যখন একটা সময় এলো যে আফটার কে তুমি নন্দিনী আই ডিসাইডেডকে মানে রিমেক আর করা যাবে না। মানে আমার নিজের ভেতর সুইসাইডাল টেন্ডেন্সিস চলে আসছিল, মানে হয় না, মানে আমি আর করতে পারছি না, মানে মানে আমার সব বন্ধু বান্ধবরা সেটেলড বাইরে, মানে আমার স্ট্রাগলটারও তো একটা মিনিং থাকতে হবে, মানে আই ক্যান স্ট্রাগল। মানে আমার বন্ধু বান্ধবরা যে লাইফ স্ট্যান্ডার্ড লিড করে বা যেভাবে থাকে, তার তো আমি 2%ও নয়, 2%ও আমি ক্রিয়েট করতে পারি না, কিন্তু স্ট্রাগলটার তো একটা মিনিং থাকতে হবে। অ্যান্ড ওয়ান ফাইন ডে যেদিন আমি এই কথাগুলো বললাম, আই ফাউন্ড মাইসেলফ জবলেস। মানে নোবডি আফটার 2019 কেউ আমার সাথে বসতো না, 2 বছর ধরে কেউ আমার সাথে বসেনি, কিন্তু আমি সবাইকে আমি 2 বছর জানি না কি করবো। এবং 2 বছর তুমি কন্টিনিউয়াসলি সবার সঙ্গে যোগাযোগ করে গেছি, মানে আমি সকালে উঠে একটা মেসেজ করতাম, আমি জানতাম এটা রিপ্লাই আসবে না, কিন্তু কনস্ট্যান্ট সবাইকে মেসেজ করে যেতাম। 2 বছর কেউ বসতো না আমার সাথে। মানে আমি বলছি যে দেবদা নয়, বুম্বাদা নয়, মানে শিবুদা নয়, মানে আমি বলছি নোবডি ট্রাস্টেড মি অ্যাপার্ট ফ্রম হরিপদ ব্যান্ডওয়ালা। আমি জানি না ওই নামটা কি ভাইব্রেন্স ক্রিয়েট করে রেখেছিল, বাট নোবডি ট্রাস্টেড মি বিয়ন্ড হরিপদ ব্যান্ডওয়ালা। সবাই বলছে না, ও তো হরিপদ ব্যান্ডওয়ালা বানিয়েছে। তো আমার মনে আছে যে একটা প্রডিউসার গিয়ে দেবদাকে বলেছিল যে আমি এরকম একটা ছবি বানাতে চাই, তো বলেছিল কে কে তো তখন উনি আমার নাম করেন আর কি। তো দেবদা ওয়াজ অলসো ভেরি মানে দেবদারও ভেতরেও ওটা খানিকটা ছিল। অ্যান্ড আমার মনে আছে যে দেবদা আমাকে ফোন করেছিল একদিন, আমি আমার পাড়ার একটা আড্ডা ঠিক আছে, ওখানে আমি ছিলাম আর কি, এবং সেখানে দেবদা আমাকে ফোন করে বলল যে একজন তোর ব্যাপারে বলছিল যে কী গল্প আছে বলতো। অ্যান্ড ইট ওয়াজ এ ফোনেটিক কনভারসেশন, মানে ফোনে যদি ভালো লাগে তাহলে বসবে। আচ্ছা, টেলিফোনে তোমাকে পুরোটা বলতে হবে, ফোনে যদি ভালো লাগে তাহলে বসবে। বেশ, তো এবার আমি একটা গল্প বললাম, এবার আমি বুঝতে পারছি যে দেবদা কানেক্ট করছে না, মানে হয় না, মানে বোঝা যায়, হ্যাঁ, যে আউট অফ দ্য বক্স গিয়ে কানেক্ট করছে। ওই গল্পটা আর হয়নি পরে। তো
তারপরে আমি কাছের মানুষটা বলি, বিকজ আমার তখন মনে হয়েছিল কোভিডের সময় সুইসাইড রেটস আর ভেরি হাই। আমার মনে হয়েছিল একটা অ্যান্টি সুইসাইডাল বার্তা দেওয়া উচিত। এবং শক্তিপদ রাজগুরুর ওই গল্পটা আমি অনেক দিন আগেও পড়েছিলাম আর কি, যেটা নিয়ে আগেও একটা ছবি হয়েছিল। এবং আমি ওটাকে নতুন করে আজকের ফরম্যাটে একটা বলি যে আমি এরকম একটা ভেবেছি। ইন্টারভেল পয়েন্টটা যখন বলেছি, তারপরে দেবদা বলছিল যে তারপর, তো আমি বললাম তারপর একটু বসে বলি, বিকজ সেকেন্ড হাফটা আমার তৈরি হয়নি, মানে আমি ভাবিনি। অ্যান্ড তারপরে আমরা বসলাম। এটা তুমি নিজেই করেছো এই মানে ওই গল্পটা নিজের মতো নিজেই বানিয়েছো? বেশ। এবং তারপরে আমরা বসলাম, তারপরে বসে ইট ওয়াজ এ লং প্রসেস, মানে 1 বছরের একটা প্রসেস, যে এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না। তারপরে বুম্বাদা বোর্ড ইন হলো। তো ফাইনালি দেবদার একটা অদ্ভুত কনফিডেন্স ছিল, অ্যান্ড দেবদা ইজ ভেরি অ্যাডামেন্ট, মানে ও যখন ভেবে নিয়েছে এটা করবো মানে করবো। মানে ও মানে এটা আমার খুব ভালো লাগে লোকটার, যে ওকে যদি ভগবান এসেও বলে যে না এটা ভুল পথ, ও শুনবে না তখন। মানে ও খুবই অ্যাডামেন্ট, ও ভেবে নিয়েছে মানে ওটাই করবে। অ্যান্ড ফাইনালি কাছের মানুষ হ্যাপেন্ড। প্রথমবার আমি নিজের মতো কিছু করতে পারলাম। এবং ছবিটা আজও বুম্বাদার কাছে সেদিন শুনছিলাম যে ছবিটা আজ পর্যন্ত কিন্তু কোনো নেগেটিভ রিভিউ আমি পাইনি। মানে কাছের মানুষ দেখে কেউ বলেছে না ছবিটা খুব খারাপ হয়েছে, এটা আমি আজ পর্যন্ত শুনিনি। অ্যান্ড দেন তারপরে আমার শিবুদার সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল, এবং শিবুদা একমাত্র প্রডিউসার, মানে আমি বলছি তার আগে কিন্তু আমি শ্রীকান্তার সাথে 4টে ছবি করেছি, দেবদার সাথে একটা ছবি করেছি। শিবুদা একমাত্র প্রডিউসার যে আমাকে একটা টাইম দিয়েছিল, এবং আমি টাইমটাই গেছিলাম। 1 ঘন্টা পর আমার মা ফোন করেছিল। মা ফোন করে বলছে শিবুদা কী বলছে, বিকজ আমার মা ওই অডিয়েন্সটা আর কি, মানে শি অলওয়েজ ওয়ান্টেড কে আই ডু শিবপ্রসাদ মুখার্জি ফিল্ম। সো তো শিবুদার সাথেও একটা লম্বা প্রসেস চলে, এবং দাবারু হয়। মানে আই এম রিয়েলি, মানে আমি ওনার প্রতি সত্যি কৃতজ্ঞ, কারণ যার হাত ধরে আমি ছবি শিখেছিলাম, যার পেছনে আমি দাঁড়িয়ে থাকতাম একদম, ফ্রম এ নো ওয়ান টু শিবুদাই প্রডিউসিং আ ফিল্ম ইজ এ বিগ থিং ফর মি। তো অ্যান্ড দাবারু আমাকে একটা অদ্ভুত জায়গা ক্রিয়েট করে, এবং সেই জায়গাটা হচ্ছে যে মানে না ছেলেটা পারে, মানে লোকের বিশ্বাসটা আসতে শুরু করে। মানে সেই জায়গাটা পুরোপুরি শিবুদা নন্দিতাদির দেওয়া, যে ছেলেটা মানে দাবার মতো একটা সাবজেক্ট, যেটা একটা বোর্ডের ভেতর অতটা সিনেম্যাটিক নয়, সেটাকে ছবি করেছে। তো এইবার লোকে আমি দেখলাম যে অদ্ভুতভাবে বিশ্বাস করতে শুরু করলো। মানে অ্যান্ড এই যে স্ট্রাগল ফেজটা সবারই থাকে। একটা পয়েন্ট থাকে যখন বিশ্বাস করে না কেউ মানুষকে। আর আরেকটা জিনিস হয়, সেটা হলো একটা ফিল্ম মেকারও নিজস্ব একটা জার্নি থাকে। সে নিজের মতো করে এগোতে থাকে, এবং আস্তে আস্তে সে পরিণত হতে থাকে, ম্যাচুরিটি আসতে থাকে, আরও সে আর্টিস্টিক ম্যাচুরিটি যেটাকে বলা যায় সেটা আসতে শুরু করে। তো এরকম অনেক সময় আমি নিজের জীবনেও দেখেছি সবসময়, যে একটা সময় ছিল যে মানে আমি বললে কেউ না ঠিক আছে পরে কোনো একদিন বসতে পারছি না, করতে পারছি না, কিন্তু স্টিল কোনো একটা পয়েন্টে যদি কেউ বিশ্বাস করে বা বিশ্বাসটা ফিরে আসে, সেই সময়কার ফিলিংটা কি ছিল তোমার? কারণ এটা একটা দুর্দান্ত অনুভূতি, এর চেয়ে ভালো অনুভূতি বোধহয় একদমই না। মানে বিকজ মানে আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমি দেবদা বুম্বাদাকে নিয়ে একটা কাছের মানুষ করতে পারি, বা একটা শিবুদার মতো লোক একটা ছবি প্রডিউস করে দেবে দাবারু হুট করে ফ্রম নোওয়্যার। অ্যান্ড তারপরে আমার মনে হয়েছিল যে একটা অ্যাস্ট্রোলজি ভার্সেস সায়েন্স একটা ছবি হওয়া উচিত, এবং সেটাও একটা অদ্ভুত জার্নি। মানে আমি একজনকে শুনিয়েছিলাম, সে বিট্টুদাকে শুনিয়েছিল, এবং বিট্টুদা একদিন আমাকে মিঠুনদার সামনে নিয়ে চলে গেছিলো। তো মিঠুনদার সামনে মিঠুনদা আমার মনে আছে সিগারেটটা খাচ্ছিল, আর বলেছিল এই সিগারেটটা টাইম, মানে সিগারেটটা নিবলে কিন্তু আর শুনবো না। তো আমাকে তাড়াতাড়ি বলতে হচ্ছে, কারণ হুক পয়েন্টে পৌঁছতে হবে। তো যখন হুক পয়েন্টে পৌঁছেছিলাম, তারপরে 6টা সিগারেট খেয়েছিল, অ্যান্ড দ্যাটস হাউ শাস্ত্রী হ্যাপেন্ড। কিন্তু আমি বলছি এই 3টে ছবি যে রিলিজ হয়েছে, আমি কিন্তু খুব একটা নেগেটিভ রিভিউ পাইনি কারোর থেকে। মানে হয় না, লোকে বলছে যে না ছবিটা দেখতেই পাচ্ছি না, কিন্তু হ্যাঁ একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে তো একটু সময় লাগে। এবং আমার মনে হয় আজকের ডেটে দাঁড়িয়ে যে
স্টিল নাও আমাকে, যেটা আমার ছবি যারা দেখেছে, রবিজি দেখেছে, তারা বলে যে দাবারু ইজ ইউর বেস্ট ফিল্ম স্টিল দ্যাট। এবং তারপরে অনেক দিন পরে যখন শ্রীমান ভার্সেস শ্রীমতী যে ছবিটা আসছে, সেটা রাফ কাট রবিজি দেখেছে, মানে যেহেতু আমি প্রথম ছবি বানানোর পর রবিজিকে দেখাই আর কি, এখন ওইটা ইটস এ ট্রেন্ড। এবং রবিজি ছবিটা দেখে বলেছে যে अभी तक जितना पिक्चर बना है ये सबसे अच्छा है। তো আই হ্যাভ হিউজ এক্সপেকটেশনস ফ্রম দ্য ফিল্ম। বেশ, আমার সঙ্গে অনন্দার কথা হচ্ছিল, অনন্তর হইচইয়ের একটা পার্টিতে দেখা হচ্ছিল, তো অনন্দা বললো একটা ছবি করলাম জানো, একদম আমার থেকে বেরিয়ে। কীরকম বলো, প্রতিকৃতির সঙ্গে ছবি করলাম, সেটা ফ্ল্যামবয়েন্ট লোক একটা বলে বিরাট কিছু বলবো না, বুঝলে, বেশি কিছু বলবো না বলে একটুখানি অল্প একটু বলে আমাকে ছেড়ে দিল। তারপর আমি টিজারটা দেখলাম এবং তুমি আমাকে ট্রেলারটাও দেখালে, আমি যা বুঝলাম সেটা হলো অনন্দাও একটা অদ্ভুত কাজ করেছে। এবং অনন্দা কথা শুনে কিন্তু মনে হলো অনন্দা এনজয়েড দ্য প্রসেস, মানে ওই কাজটা করতে এনজয় করেছে। কারণ আমি দেখলাম অ্যাকশন আছে অনন্দার, একটা অন্যরকম একটা ক্যারেক্টার। তো এই শ্রীমান ভার্সেস শ্রীমতীটা কিভাবে হলো এবং এটা তুমি এটার সম্পর্কে একটুখানি বলো। এবং শ্রীমান ভার্সেস শ্রীমতী এটা একটা দারুণ জার্নি আর কি আমার কাছে। এবং এই জার্নিটা শুরু হয় কিন্তু আবার দাবারু দিয়েই, মানে ওই কানেক্টিং দ্য ডটস। মানে দাবারুর সময় তখন আর কি আমি বাচ্চাটাকে নিয়ে ঘুরছি সব জায়গায় এবং প্রত্যেকটা হলে যাচ্ছি। এবং হঠাৎ করে একদিন আমি সাউথ সিটির হলে গেছি, রাত্রির 8টা না 9টার সময় শোটা শেষ হবে। এবং একটা ভদ্রমহিলা সামনের বেঞ্চে বসেছিল এবং তিনি ছবিটা দেখে দৌড়ে বেরিয়ে এসে আমাকে বাইরের অডিতে ধরেছে সাউথ সিটির, ধরে বললো এই এত ভালো একটা ছবি, আমরা না জানতাম না এই ছবিটা বেরিয়েছে, বলে একটা কার্ড দিল আমাকে। কার্ডটা দিয়ে বলল যে আমরা না ছবি প্রডিউস করতে চাই, আপনি একবার আসবেন আমার অফিসে। মানে সত্যি সিনেমার মতো মনে হলো, অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড টু মি। অদ্ভুত, বাহ, দারুণ। সেই ভদ্রমহিলা হচ্ছে আদিত্যর মাসি, মানে হু অ্যাকচুয়ালি প্রডিউসড শ্রীমান ভার্সেস শ্রীমতী। আচ্ছা। এবং পরের দিন আমি আদিত্যর কাছে যাই এবং আদিত্য আমাকে বলে যে আমি সিনেমা বানাতে চাই প্রথমবার এই। অ্যান্ড আমি না তাকে ভয় দেখাই কে সিনেমা কিন্তু মানে সিনেমা কিন্তু ম্যাক্সিমাম সিনেমায় রিকভারি হয় না, ইউ হ্যাভ টু সেট দ্য সেফ প্যারামিটার্স, ওই মানে কী করে একটা ছবিকে যতটা সেফ করা যায়। তারপরেও দেয়ার আর রিস্ক ফ্যাক্টার্স, হ্যাঁ, প্রচণ্ড ভয় দেখায়। তারপরেও আমি দেখলাম অদ্ভুত জিনিস। 7 দিন পরে ওই মানে মিতা আন্টি আমার ফোন করে বলছে যে আরেকবার একটু বসবে, বিকজ হি ওয়াজ অ্যাডামেন্ট যে আমি ছবিটা করব। আর আমি তখন একটাই লংগেস্ট মানে তখন মানে সবে অরিত্রর সাথে আমরা মানে অরিত্র আমার রাইটারের সাথে ডিসকাস করছিলাম এবং তখন সবে আমরা ওই ইন্ডিয়াস লংগেস্ট ডিভোর্স কেসটা দেখি আর কি। হ্যাঁ। এবং সেটা নিয়ে আমরা একটা ড্রাফট বানাই। হ্যাঁ, আমাদের কাছে এরকম প্রচুর ড্রাফট আছে, কবে ছবি হবে জানি না, কিন্তু মানে তখন সবে একটা বানাই। এবং আমি গিয়ে বলি যে এরকম একটা ভেবেছি, এরকম একটা ছবি বেসড অন দ্য ইন্ডিয়াস লংগেস্ট ডিভোর্স কেস। 27 বছর ধরে একটা ডিভোর্স কেস চলছে এবং যে ছবিটা মানে যে দম্পতি আর কি ডিভোর্সটা ক্লেম করেছে তারা আজকে কিন্তু বুড়ো বুড়ি হয়ে গেছে, মানে তারা আজকে বয়স পেরিয়ে গেছে। 27 বছর মানে অলমোস্ট 3 ডিকেড। কিন্তু লোকটা আজকেও গিয়ে কোর্টে একটা পিটিশন জমা দেয় শুধুমাত্র অন্য ব্যক্তিটাকে দেখবে বলে। দ্যাটস হোয়াট লাভ ইজ, ভালোবাসাটা সেখানে। এই লাইনটা আদিত্যর দারুণ ভালো লেগেছিল। ও বলেছে আই ওয়ান্টেড টু ডু দ্য ফিল্ম, এবার তুই আমাকে বল কী কী করতে হবে। এইবার তখন পারমুটেশন কম্বিনেশন আসে যে আমার মনে হয় যে, আর তখন আমি মিঠুনদার সাথে একটা ছবি করে ফেলেছি, আই এম ওয়ান ফিল্ম ওল্ড উইথ মিঠুনদার সাথে একটা অদ্ভুত বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি বললাম যে আমি মিঠুনদাকে একবার বলি গল্পটা। মিঠুনদাকে আমি গল্পটা বললাম, মিঠুনদা বলছে আমার খুব ভালো লেগেছে গল্পটা, বলছে ছবিটা আমি করতে চাই। বাহ। তারপরেও আমি আদিত্যকে প্রথমবার গিয়ে বললাম দেখো মিঠুনদা, অঞ্জন দত্ত, পরমদা, অঞ্জনাদি, এরকম যে মধুমিতা, রশনি, এই যে প্যাকেজটা আমি ভেবেছি, এই প্যাকেজটা কিন্তু তুমি যদি 1 টাকা বিনিয়োগ করো, হ্যাঁ, আমি কিন্তু তোমাকে 60 থেকে 70 পয়সার গ্যারেন্টি নেব। তারপরেও কিন্তু একটা ফাটকা আছে, হুইচ আই ক্যানট গ্যারেন্টি। যদি কোনো ফিল্ম মেকার গ্যারেন্টি নেয়, যদি মিথ্যে কথা বলছে, কিন্তু এটা যেতে পারে, ইউ বিকাম মেন্টালি প্রিপেয়ার্ড। মিঠুনদা বলেছে বলে
মানে বলে ফেলেছি বলে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ ওই 30-40 পয়সাটা কিন্তু ছবির হিসাবে অনেকটা টাকা, ঠিক ঠিক, মানে যখন ছবিটা একদমই, দেখছি। বাট হি ওয়াজ ভেরি অ্যাডামেন্ট যে আমি ছবিটা করতে চাই এবং মিঠুনদাকে নিয়ে করতে এবং মিঠুনদাকে নিয়ে করতে চাই। তো সেই প্রথম মিঠুনদা সাইন হয় এবং অঞ্জনদাতা হিলারিয়াস, মানে অঞ্জনদার কাস্টিংটা একটু হিলারিয়াস, মানে কাস্টিং প্রসেসটা বলছি আমি। মানে কাস্টিং প্রসেস হচ্ছে যে প্রথম দিন আমি আর অরিত্র অঞ্জনদাকে ফোন করেছি, ছবির ব্যাপারে বলিনি, বলছি অরিত্রও বলেছে যে অঞ্জনদা বিশাল একটা দরকার আছে তোমার সাথে, দেখা করব। এবং অঞ্জনদা ভেবেছে কি দরকার, মানে হয় না, মানে এরকমভাবে বলছে ঠিক আছে এসো। এবার গেছি আমি, প্রথমে বলেছি যে যেহেতু অঞ্জনদার সাথে আমার আগে আলাপ ছিল, মানে যখন SBF এর ছবিগুলো করতাম, এবং অঞ্জনদা আমার কাছের মানুষও দেখেনি, দাবারও দেখেনি, এবং অঞ্জনদাকে আমি বললাম যে এরকম আমি একটা ছবি ভাবছি, তো আমি চাইছি মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্ত ইন এ সেম ফ্রেম, মানে মৃণাল সেনের 2 হিরো একটা সিনেমা। এবার অঞ্জনদা না বললো আমি না মাইন্ডলেস সিনেমায় আমি বুঝতে পারি না আমি কেন করব কি করব। আমি বললাম তুমি গল্পটা একবার শোনো, এবং গল্পটা শোনার পর তখন বুঝতে পারলো যে মানে এটা পুরোপুরি মাইন্ডলেস সিনেমা নয়। কারেক্ট, হ্যাঁ, বাট হ্যাঁ আমি বলেছিলাম এটা কিন্তু হাই নচে থাকবে, আই উইল প্রেজেন্ট ইউ ইন এ হাই নচ। এবং পৃথিবীতে যত অ্যাক্টার্সরা আছে, মানে রবার্ট ডিনিরিও থেকে শুরু করে, মানে ওরা ক্লাস ছবিও করেছে, মাস ছবি, মানে একদিকে মানে ইনসমনিয়া, একদিকে ট্যাক্সি ড্রাইভার তোমার মার্টিন স্করসেসে, অন্যদিকে তোমার ইন্টার্নের মতো ছবি করছে। তো আমি বললাম যে তুমি কোনোদিন অপ্ট করোনি এই জায়গাটা, বলছি ইউ শুড টেক এ চান্স, মানে ওই একটা অডিয়েন্স হয়তো পেলই না কোনোদিন। তা একদিন অঞ্জনদা, তারপরেও এটা কিন্তু প্রসেস লেগেছে, এবং অঞ্জনদার একটা গান আছে, এবং অঞ্জনদা আমাকে আরও 2-3 জন একটা, তাদের নাম বলছি না, বলছে ও করতে পারে না এটা। কিন্তু আমার ছিল যে মিঠুনদাই সাচ এ বিগ হিরো, মাস হিরো, মিঠুনদাকে আমি মাস দিয়ে কাউকে ডমিনেট করতে পারবো না। মানে কুচকুচ হোতা হ্যায় শাহরুখ খানকে একটা সময় গিয়ে তো সালমান ডমিনেট করেছে, তো দেয়ার ইজ নো পার্সন হু ইজ সালমান ইন ফ্রন্ট অফ মিঠুন চক্রবর্তী। মানে মিঠুনদাকে যদি কেউ ডমিনেট করতে পারে সেটা ক্লাস দিয়েই, মানে সে গান গাইতে পারে, কবিতা লিখতে পারে, হ্যাঁ, মানে ফ্ল্যামবয়েন্সিটা আছে, এবং মিঠুনদা পুরো উল্টো একটা ক্যারেক্টার। তো অঞ্জনদা একদিন আমাকে ফোন করে বললো, তাও আমরা হাল ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম না ফোন ধরছে না, অঞ্জনদার একটা অভ্যেস আছে ফোন না ধর, এবং আমরা হাল ছেড়ে দিয়েছিলাম যে না আর হলো না মনে। একদিন ফোন করে আমাকে তো তখন বললো যে আমি করতে চাই ছবিটা। সেদিন আমি প্রডিউসারকে বলেছি যে তুমি অ্যাডভান্স রেডি করো, আজকেই এগ্রিমেন্ট হবে, নাহলে কালকে চেঞ্জ হয়ে যেত। এবং সেদিন আমি কথা বলে আবার প্রডিউসারের অফিসে এসে এগ্রিমেন্ট নিয়ে, মানে তুমি বুঝতে পারছো আমার প্রডিউসারের অ্যাকচুয়ালি দিল্লি বেসড কোম্পানি, ওর এগ্রিমেন্টটা একদিনে হয় না, মানে আমাদের মতো 100 টাকা স্ট্যাম্প পেপার না, এটা দিল্লি থেকে প্রিন্ট হয়ে আছে, আমি অলরেডি প্রিন্ট করিয়ে রেখেছিলাম, যদি কোনো দিন বলে হ্যাঁ আমি সেদিনই নিয়ে যাবো এগ্রিমেন্টটা। এবং সেদিন 6টার সময় আমি এগ্রিমেন্টটা নিয়ে গিয়ে বলেছি এবার সই করো, অ্যান্ড প্রথমবারও সই করে আর কি, অ্যান্ড দ্যাটস হাউ মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্ত কম্বোটা ক্রিয়েট হয়। একটা প্রথম কথা তো কাস্টিংটাই খুব ইন্টারেস্টিং, মিঠুনদা অঞ্জন দত্ত এই ব্যাপারটাই তো খুব ইন্টারেস্টিং, কারণ দুজনেই এমন অভিনেতা। মিঠুনদার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স তোমার দুটো, এই নিয়ে সেকেন্ড ছবি, মিঠুনদার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স প্রথম ছবি আর দ্বিতীয় ছবির মধ্যে কি ডিফারেন্স পেলে? প্রথম কথা হচ্ছে মিঠুনদা ইজ এ ভেরি মাই ডিয়ার লোক, মানে মিঠুনদাকে দেখে মনে হয় খুব রাগী ওই, কিন্তু মিঠুনদাকে আমার মনে হয় যে কোনো পরিচালক গিয়ে বলেছে এটা চাই, ওটা করেনি, এটা হতে পারে না, না হতে পারে না। মানে আমি বলছি যে শাস্ত্রীতেও মানে রাস্তার ভেতর একটা শট, মানে ছ্যাঁচড়াতে যাচ্ছে, কড়া রোদ, ওই বয়সেও কিন্তু করেছে, মানে সেখানে। আর শ্রীমান ভার্সেস শ্রীমতী যদি বলো, মানে ছবিটা দেখলে পুরো ছবিটায় মিঠুনদার হাত ভাঙা ছিল। ও আচ্ছা, ওই সময় হ্যাঁ, মানে আমরা যেটাকে চাদর দিয়ে ক্যামোফ্লেজ করেছি, আচ্ছা, এবং একটা সিনে আছে যে সিনে আর কি পড়ে গিয়ে হাতটা ভেঙে যাচ্ছে, টু ইনকর্পোরেট দ্যাট। কিন্তু আমি বলছি একটা লোকের হাত ভাঙা থাকলে তো তার ব্যথা হয়, তার তো অ্যাক্টিং এ সেটা প্রভাব ফেলে, কিন্তু লোকটা ছবিটা দেখে কেউ, আমি বলছি যে আই গ্যারেন্টি ইউ কেউ বলবে না যে লোকটা মানে একটা বিন্দু কোথাও ব্যথা আছে শরীরে, পুরো ছবিটা লোকটা কিন্তু করেছে হাতটা ভাঙা অবস্থায়।
এটা হলো দেখো, আমি কোথায় কালকে না পরশুই কার সঙ্গে একটা কথা হচ্ছিল, মানে বড় যারা বড় হয় লাইফে। আর মিঠুনদার আরেকটা জিনিস আমি বলবো, মিঠুনদার মানে আমি আজকের কথা বলছি না, মানে আমি হিরোগিরিতে অ্যাসিস্ট করেছিলাম, হিরোগিরিতে ইট ওয়াজ দেব দা মিঠুনদা। আমি বলছি মিঠুনদার 6টায় কল টাইম মানে 5:50 2টো গাড়ি ঢুকছে। আমি সেটাই বলতে যাচ্ছিলাম তোমাকে, যে যারা দ্বারাই বড় হচ্ছে, যারা দ্বারাই সাকসেসফুল হচ্ছে, আমি দেখেছি তাদের মধ্যে কিছু জিনিস না খুব কমন। যেমন তারা অলওয়েজ ডিসিপ্লিনড বেশিরভাগ ক্ষেত্রেই, এবং যদি না হয়ে থাকে তারা কিন্তু ডাউনফল দেখেছে। মিঠুনদা যেমন একটা মানে কি বলবো, একটা লাইফের যে কোনো পয়েন্টে মিঠুন চক্রবর্তী হ্যাজ মেনটেন্ড হিজ পজিশন 100%। মানে উনি মিঠুন চক্রবর্তী থেকেছেন। অমিতাভ বচ্চন যেমন কোনো দিন কোথাও কোনো মানে এক বিন্দু লেটে পৌঁছায় না লোকটা। এবার এই ধরনের ডিসিপ্লিন আমার মনে হয় যারা যখন আস্তে আস্তে তারা বুঝতে পারে যে কাজটার প্রতি তাদের ভালোবাসা কতটা, তারা কিন্তু ওই ডেডিকেশনটা আলাদা করে আনে না, ওটা অটোমেটিক্যালি চলে আসে। এবং আমি বলছি মিঠুনদা এত ব্যস্ত এই স্কেডিউলে, মানে আমাকে কিন্তু এখনও কালকে প্রদ্যুৎদা ফোন করে বললো 13 তারিখে 2 ঘন্টা ফাঁকা আছে, বুঝতে পারছিস তো, একটু মিডিয়া ডেকে নে। মানে হি ইজ সো ইনভলভড ইন দ্য ফিল্ম। কারেক্ট। অ্যান্ড মানে আমি বলছি যে মিঠুনদার কাছে, মিঠুনদা একটু রেগে তাকিয়ে থাকে ঠিকই, কিন্তু মিঠুনদার কাছে কোনো মানে শর্ট চেয়েছি মিঠুনদা দেয়নি, এটা হবে না, মানে ইট হ্যাজ নেভার হ্যাপেন্ড। এবং আমার যেহেতু আমার দীর্ঘ জীবন একটা অ্যাসিস্ট করে আমি উঠেছি আর কি, মানে আই হ্যাভ বিন ফ্রম জিরো, মানে আই ওয়াজ নো ওয়্যার। এবং আমি প্রচুর ছবিতে অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আজ পর্যন্ত কোনো হিরোর সামনে গিয়ে আমি ভয় পাইনি। প্রথমবার আমার মনে আছে আমি একটা ছবিতে অ্যাসিস্ট করতে গেছিলাম, নকশাল বলে, সেখানে মিঠুনদাই ছিল। এবং যখন মেকআপ ভ্যানে ঢুকে আমি স্ক্রিপ্টটা পড়ে আমি পড়ছি না, আমি বুঝতে পারছি আমার এই বাঁ পাটা কাঁপছে। তো ইট ওয়াজ দ্য অরা অফ দ্য পার্সন। আমি কিন্তু আর কারুর জন্য ফেস হয়নি, মানে এটা আমার অ্যাসিস্ট্যান্ট থাকাকালীন আমি অনেকের সাথে কাজ করেছি অ্যাপার্ট ফ্রম বুম্বাদার সাথে আমার কাজ হয়নি, কিন্তু আমি বলছি কারুর ক্ষেত্রে হয়নি যে আমার পা কাঁপছে। লোকটার একটা অদ্ভুত অরা আছে। অবভিয়াসলি দেখো, ন্যাশনাল স্টার তো একজন, মানে এবং ন্যাশনাল স্টার বলবো না, ন্যাশনালি হি ইজ এ লেজেন্ড একদম লিভিং। এবং বাট ওনার যে ডেডিকেশন আমি দেখেছি ছবির প্রতি, সেটা আনপ্যারালাল। হয়তো এখন বয়সের কারণে অনেক কিছু করতে পারে না, কিন্তু আনপ্যারালাল, মানে ওরকম ডেডিকেশন আমি খুব কম লোকের দেখেছি। এবং অঞ্জনদাকে নিয়ে যদি আমি বলি, অঞ্জনদার ডেডিকেশন লেভেল আমি আমার কেরিয়ারে কাউকে দেখিনি। সত্যি, সেটাও মানে আমি বলছি দেয়ার ওয়াজ এ সিন, অঞ্জনদা, মিঠুনদা সবাই ছিল, পরমদা, মধুমিতা, অঞ্জনাদি, অ্যান্ড অঞ্জনদা কামস অ্যান্ড কনফ্রন্ট যে উনি মিথ্যে কথা বলছেন, হোয়াট এভার ইট ইজ। তো এই সিনটা হচ্ছে, মাস্টারটা হয়েছে, অ্যান্ড এবার মাস্টারের পর ডেফিনেটলি মিঠুনদার ক্লোজ নিয়ে মিঠুনদাকে ছাড়তে হবে। মিঠুনদার ক্লোজটা লাগিয়েছি, এবার আমি অঞ্জনদাকে গিয়ে বলছি, অঞ্জনদা বসো না, বারো তুমি একটু মেকআপ ভ্যানে যাও, পরে এসো। অঞ্জনদা বলছে তুই শুটিংটা কর না, তোর কি? অঞ্জনদা না কনস্ট্যান্টলি দরজার পেছনে দাঁড়িয়ে আছে, হি ইজ জাস্ট দাঁড়িয়ে, ও জাস্ট দেখছে যে সামনের লোকটা কি করছে। ও না মানে মিঠুনদার ক্লোজে ও দূরে দাঁড়িয়ে দেখতো শুধু যে লোকটা কি করছে, কারণ উল্টো অ্যাঙ্গেলে অঞ্জনদাকে দিতে হবে। এইরকম ডেডিকেটেড অ্যাক্টর আই হ্যাভ নেভার সিন ইন মাই লাইফ। হ্যাঁ, কারণ মানে আমার মনে হয় যে কোনো এরকম অ্যাক্টর, যেমন অমিতাভ বচ্চনের ব্যাপারেও শুনেছি আমরা, যে অমিতাভ বচ্চন কোনো কিউ অ্যাসিস্ট্যান্টের দিতে হয় না, নিজে দেয় ক্লোজে, আমিও শুনেছি। হ্যাঁ, তো এবার এইগুলো না, মানে অঞ্জনদাও যেমন, অঞ্জনদার তো এখনো শেখা শেষ হয়নি। পয়েন্টটা হলো যারা বড় হয়ে যায় তাদের তো শেখা শেষ হয় না, তো ওই জন্য তারা শিখতেই থাকে। আর শেখার জায়গাটা তারা কিন্তু খুব বাচ্চার মতোই শেখে আমার মনে হয়, আমি যত বড় বড় মানুষ দেখেছি। তো ইট ওয়াজ লাভলি ওয়ার্কিং উইথ অঞ্জন দত্ত। মানে আমার কেরিয়ারে এটা খুবই মানে মনে রাখার মতো একটা বিষয়, যে একটা অ্যাক্টার সে ওই দরজার কোণে দাঁড়িয়ে আছে শুধুমাত্র সামনের লোকটা কি ক্লোজে কি করছে সেটা দেখবে বলে, কারণ তার শট আছে পরে সেটার অনুযায়ী। এটা আমি দেখিনি, মানে আমিও 9 করে 7টা ছবি হয়ে গেছে, কিন্তু আমি কারুর ভেতর দেখিনি। বেশ, শ্রীমান ভার্সেস শ্রীমতী থেকে মানুষ কি এক্সপেক্ট করবে? শ্রীমান ভার্সেস শ্রীমতী আমি যতই বলি না কেন, বা ডেফিনেটলি এটা ভারতবর্ষের ভেতর একটা দীর্ঘতম ডিভোর্স কেসের ওপর আধার করে এই ছবিটাকে বানানো হচ্ছে, এবং কিন্তু দিন শেষে গিয়ে এটা কোনো একটা মানুষের অপেক্ষার গল্প। অপেক্ষা ছাড়া তো কোনো ভালোবাসা আজ পর্যন্ত পরিপূর্ণতা পায় না, মানে অপেক্ষাটাই হয়তো আসল ভালোবাসা, এবং কোনো একটা মানুষের না পাওয়ার গল্প।
পাওয়াটা যতটা ভালোবাসা, না পাওয়াটাও তো ততটাই ভালোবাসা। এবং এই ছবিতে পাওয়া না পাওয়া, অপেক্ষা, প্রেমের পূর্ণতা, দ্য আর্ট অফ লেটিং গো, ছেড়ে দেওয়া, সবটাই আছে। এবং এখানে একটা গান আছে শিলাদার, যে গানটা এখনও রিলিজ হয়নি। গানটার হুক ট্র্যাকটাই, মানে হুক লাইনটাই হচ্ছে হাত ছেড়ে দিলে সমাধান হয় না। মানে হাত ছেড়ে দেওয়াটা আজকের ডেটে মানুষের প্রবণতা এত বেড়ে গেছে। এবং দেয়ার ইজ এ ইয়াঙ্গার জেনারেশন কাপল ইন দ্য ফিল্ম, যেটা পরমদার মধুমিতা করছে আর কি। এবং আজকের ডেটের কিছু সমস্যা, মানে আজকের ডেটের কাপলগুলোকে আমরা কিন্তু ওইভাবে রিপ্রেজেন্ট করেছি। আরও অনেক ইনস্টেন্সেস আছে যে ধরো বউ শুধু ম্যাগি বানাতে পারে বলে ডিভোর্স হয়ে গেছে, কারণ বর জানতো না যে বউ রান্না করতে পারে কিনা। বা বর গোয়ায় নিয়ে যাবে বলেছিল হানিমুনে, অযোধ্যায় নিয়ে গেছে বলে ডিভোর্স হয়ে গেছে। বা বরের গায়ে গন্ধ বলে ডিভোর্স হয়ে গেছে। এবং একটা কাপেলে আমরা দেখেছি যে হাজব্যান্ড ক্লেমড দ্য কিডনি ব্যাক আফটার দ্য ডিভোর্স। মানে কিডনি দিয়েছিল ভালোবেসে, তারপরে বলছে ভালোবাসাটাই যখন নেই তখন কিডনিটা রেখে কি করবে, তার বেচারা আইফোন কিনি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আজকের ডেটে মানুষের হাত ছেড়ে দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। তো আমার মনে হয়েছে যে ডিভোর্স রেটস আর ভেরি হাই। মানুষের প্রতি মানে, আর প্রথম কথা হচ্ছে ডিভোর্স কথাটা ইজ এ ইংলিশ ওয়ার্ড। হ্যাঁ, এর কিন্তু কোনো মানে আমাদের মানে গোদা ভাষায়, মানে সনাতনী কালচারে কিন্তু, সংস্কৃতিতে কিন্তু এর কোনো না, পরে এটাকে বিবাহ বিচ্ছেদ বলা হয়। হ্যাঁ, কিন্তু এটা কোনো মানে হিন্দি বা বাংলা ওয়ার্ড নেই। তালাক ইজ অ্যাকচুয়ালি উর্দু ওয়ার্ড। মানে আমার বাবা মার সাথে ঝগড়া হলে তো আমি ডিভোর্স দিয়ে দিই না, বা ভাইয়ের কাছে তো ডিভোর্স দিই না ভাইয়ের সাথে ঝগড়া হলে বা বোনের সাথে ঝগড়া হলে, বিকজ ওখানে ডিভোর্স অপশানটা নেই বলে। আজকের ডেটে এই অপশানটা এত ভায়াবল হয়ে গেছে, মানুষ ওই অপশানটাকে তাই জন্য বেশি অপ্ট করছে। এবং আমার কাছে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট ছিল বানানো, কারণ আমার মনে হয়েছে যে 1 মে যারাই এই ছবিটা এসে দেখবে তাদের হাত ধরার প্রবণতাটা একটু বেড়ে যাবে এবং মানুষ আবার নতুন করে ভালোবাসতে শিখবে, মানে ভালোবাসায় বিশ্বাস করাটা শিখবে। এবং আলটিমেটলি ইটস এ লাভ স্টোরি, ভালোবাসায় জেতার গল্প। তো আমার মনে হয়েছে মানুষের ভেতরে এই যে হাত ছেড়ে দেওয়ার প্রবণতা, তাতে এই প্রবণতাটা কমানোটা খুব দরকার। ইট ইজ এ ভেরি আর্জেন্ট নিড অফ দ্য সোসাইটি রাইট নাও। তাই জন্য এই দীর্ঘতম একটা বিবাহ বিচ্ছেদের মামলার ছবি বানানো সত্ত্বেও ছবিটা কিন্তু ভালোবাসার কথা বলে, এবং ছবিটা কিন্তু শেষে গিয়ে মানে হাত ধরে রাখার গল্প বলে। দেখো, ডিভোর্স বিষয়টা এমন একটা জিনিস যেটা খুবই খুবই সেন্সিটিভ একটা বিষয়। কারণ আর প্রত্যেকটা মানুষ যাদের জীবনে ডিভোর্স হয়েছে তারা জানে যে সেটা কি, তাদের জন্য সেটা কতটা মানে কীভাবে এফেক্ট করে তাদের সারা জীবনকে। কিন্তু হ্যাঁ, ঠিকই বলছো যে অনেক ক্ষেত্রে সত্যি ডিভোর্সটা আনঅ্যাভয়েডেবল হয়। কিছু ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স খুবই বেড়ে যায়, বাট কিছু ক্ষেত্রে হয়তো এমন কিছু কেসেস আমরা দেখি যেখানে না আরেকটু ধৈর্য ধরলেই কিন্তু হয়তো জিনিসটা ঠিক হয়ে যেত। সেই ধৈর্য ধরাটা আমার মনে হয় দেখানোটা মানুষের কাছে খুব দরকার ছিল। বেশ, এইটা আমি ক্লিয়ারলি আপনারা নিশ্চয়ই বুঝেছেন কি বলতে চাইলো। এবং সেই এক্সপেকটেশন বা এই ভালোবাসার সেলিব্রেশনের গল্প, সেটা সবসময় ওয়ার্ক করে বলে আমার মনে হয়। কারণ আমরা মানুষ হিসেবে ভালোবাসাটাই খুঁজতে থাকি বিভিন্ন সময়, বিভিন্নভাবে, বিভিন্ন ফর্মে। তো সেটা খুঁজে পেলেই আমার মনে হয় ইট উইল বি, মানে লোগো প্যার হি চাইয়ে জিন্দেগি মে, আর কিচ্ছু চাই না, আমাদের ভালোবাসাই চাই, ভালোবাসাটাই চাই। দীপাংশুটা কথা লিখে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, দ্যাটস এ ভেরি মানে ট্রু ওয়ার্ড আর কি। বেশ, আজকে আমরা অনেকটাই তোমার জার্নিটা সম্পর্কেও জানলাম, তোমার আইডিয়াটা সম্পর্কেও জানলাম। একটা শেষ প্রশ্ন করবো, সেই প্রশ্নটা করে আজকে কনক্লুড করবো। সেটা হলো, এই মুহূর্তে প্রচুর অ্যাসপায়ারিং ফিল্ম মেকার আছে যারা আমার পডকাস্ট দেখে, সাধারণ মানুষও আছে যারা দেখে, অনেক ধরনের অডিয়েন্স আছে আমার। একজন ফিল্ম মেকার হিসেবে সারভাইভ করাটা আজকে কলকাতা, মানে এই বাংলা ইন্ডাস্ট্রিতে করতে গেলে কি করতে হয় বলে আমার মনে হয়? প্রথম কথা, আমি আজকের ডেটে দাঁড়িয়ে বলি যে আমাকে যারা আজকের ডেটে বলে যে আমি ছবি বানাতে চাই বা অভিনয় করতে চাই, আমি প্রত্যেককে ভয় দেখাই। হ্যাঁ, বিকজ দিস ইজ ভেরি ডিফিকাল্ট প্লেস টু ওয়ার্ক। হ্যাঁ, আমি বলছি দেয়ার ইজ নো জব সিকিউরিটি,
দেয়ার ইজ নো মানে এটার ফিউচার কী হবে আমি জানি না। মানে আমি বলছি যে হয়তো একটা ছবি ওয়ার্ক করলো, তারপরের দুটো না ওয়ার্ক করলে ইট ইজ অলওয়েজ কামিং ব্যাক টু জিরো। কিন্তু আমার একটাই জিনিস বক্তব্য, যে যদি কোনো মানুষের নিজের ওপর সেই বিশ্বাসটা থাকে এবং সেই গল্প বলার ইচ্ছেটা থাকে, আমার মানে আমি এরকম প্রচুর লোককে দেখেছি, মানে প্রচুর সিনেমা হয়েছে, মানে নোলান তো প্রথম ছবি টিউবলাইটে বানিয়েছিল ফলোয়িং। মানে আমি বলছি যে যদি সেই ইচ্ছেটা থাকে, আমার মনে হয় শুধু মানুষের বিশ্বাসটা দরকার। আমি বলছি প্রচুর লোক না বলে, আমি যা রিজেকশন দেখেছি জীবনে, আমি বলছি খুব কম লোক ওই রিজেকশন দেখেছে। মানে আমি বলছি যে আমি ডেলি মানে আমি মেসেজ খুলে দেখাতে পারি, আমি লোককে মেসেজ করে গেছি 3 বছর পর তার রিপ্লাই এসছে। সো ইটস এ কনস্ট্যান্ট প্রসেস। তোমার নিজের ভেতর যদি বিশ্বাস থাকে, বিশ্বাস ছাড়া কিছু লাগে না ফিল্ম মেকার হতে গেলে। এবং মানে আমি টু কোট, মানে আমি বলছি যে যেমন রাহুল দ্রাবিড একটা কোট করেছিল না, যে আই হ্যাভ প্লেড 604 times ফর ইন্ডিয়া, বাট আই হ্যাভ অনলি স্কোর্ড less than 15 more than 410 games. So the rate is actually ঠিক success rate is actually less than 30% for Rahul Dravid. মানে রজার ফেডারার also scored মানে failed a lot more. আমি বলছি হ্যাঁ, তো একটা জিনিস যেটা থাকতেই হবে, হ্যাঁ, এবং যদি ফেলিয়ার না থাকে দেয়ার ইজ নো, মানে জেতার আনন্দটাও থাকে না। এবং আমার মনে হয় যে একটা ফিল্ম মেকার আজকের ডেটে দাঁড়িয়ে সবচেয়ে বেশি রিজেকশন ফেস করে, সবচেয়ে বেশি হতাশ হয়, এবং সবচেয়ে বেশি মেন্টাল ট্রমার ভেতর দিয়ে একটা ফিল্ম মেকারই যায়, যদি এটাকে আমি একটা প্রফেশন হিসেবে আদেও ধরি। মানে যদি আমি ধরি যে মানে আমার বাড়ির লোক তো এখনও বিশ্বাস করে না যে করিটা কি অ্যাকচুয়ালি, তো কিন্তু যদি এটাকে আমি স্টিল একটা প্রফেশন হিসেবে দেখি, মানে এর ভেতর সবচেয়ে বেশি ট্রমা আছে, সবচেয়ে বেশি কষ্ট আছে, সবচেয়ে বেশি রিজেকশনস আছে। ইউ উইল সি নিজের লোক তোমাকে বিট্রে করছে। মানে ইউ উইল সি পিপল, আই হ্যাভ সিন এ ফিল্ম যেখানে আমার নিজের অ্যাক্টার্সরা আর নট প্রমোটিং মাই ফিল্ম। আই হ্যাভ সিন এ ফিল্ম, তারা অন্য একটা ছবি প্রমোট করেছে যে ছবিটা একই সময় রিলিজ করছে, বাট আই ক্যানট ডু এনিথিং। তো 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 ফিল্ম মেকিং প্রসেসটাই খুব হতাশজনক একটা প্রসেস। বাট তোমার যদি ভেতরে অদম্য ইচ্ছে এবং আত্মবিশ্বাস থাকে, নাথিং ক্যান বিট ইউ। মানে আমার মনে হয় যে সামহার ডাউন দ্য লাইন কেউ না কেউ এসে তোমাকে সাহায্য করবেই। কারণ তোমার মধ্যে বিশ্বাসটা যদি স্ট্রং থাকে, আর কিচ্ছু লাগে না। বেশ, তাহলে এই নোটেই আজকের এপিসোড শেষ করছি। শ্রীমান শ্রীমতী রিলিজ করছে 1 তারিখ 1 মে 2025। তো অবশ্যই যারা প্রেমের গল্প বা প্রেমের সেলিব্রেশন বা প্রেম বিষয়টার প্রতি ভালোবাসা আছে, যেটা আমার মনে হয় সবারই আছে, তাহলে হলে গিয়ে অবশ্যই দেখবেন। কারণ হলে গিয়ে সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্সটা, সেটা তো আপনারাও জানেন সবাই। এবং বাংলা সিনেমার মধ্যে যদি একটা কিছু নতুন এক্সপেরিমেন্ট হয় বা একটা নতুন ধরনের গল্প বলার চেষ্টা হয়, আসলে কিছুই না, আসলে সবাই আমরা একই গল্প বলি। সেই গল্পটা যদি ঠিক করে বলার চেষ্টা হয়, সেই গল্পটা আমার মনে হয় দেখলে আপনাদের ভালোই লাগবে। দাবারু অলরেডি আপনাদের অনেকেরই ভালো লেগেছে, আমারও পার্সোনালি দাবারু খুবই ভালো লেগেছিল। সো আজকের পডকাস্ট এখানেই শেষ করছি, দেখা হবে পরের পডকাস্টে। থ্যাংক ইউ প্রদীক্ষিত। ধন্যবাদ। আর এই লাস্ট নোট জাস্ট 1 মে এইটুকু বলার আছে যে 1 মে আপনারা হলে এসে সিনেমাটা দেখুন। এবং যারা ভালোবাসতে ভুলে গেছেন, বিকজ আমার মনে হয় যে ভালোবাসাই এমন একটা জিনিস যেটা মানুষকে উন্নত করে। মানে ইউ কিপ সামবডিজ প্রায়োরিটি ইন ফ্রন্ট, মানে তোমার থেকেও বেশি কাউকে প্রায়োরিটি দেওয়া। মানে একটা ছেলেকে একটা মানুষ মানে হয়তো বড় হতে হয়তো ভালোবাসাই শেখায়, সে যে ভালোবাসাটা, বা একটা মেয়েকেও সেইভাবেই পরিণত করে, মানে অন্য মানুষটাকে সামনে রাখা। তো যারা ভালোবাসতে ভুলে গেছে বা ভালোবাসতে এই এত বিজি স্কেডিউলে ভালোবাসার সংজ্ঞাগুলো জীবনে আসেনি, তাদেরকে নতুন করে ভালোবাসতে শ্রীমান ভার্সেস শ্রীমতী 1 মে শেখাবে। বেশ, তাহলে এই নোটেই আজকের এপিসোড শেষ করি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা আরেকবার বলে দিই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।